আপনারা এখানে বিভিন্ন প্রকার এসএমপিএস পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। এগুলো হলো এসএমপিএস পাওয়ার সাপ্লাই। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট এসএমপিএস। এটি কিভাবে কাজ করে এটি নিয়ে আজকে আমরা বিস্তারিত ভিডিও দেখব। এটি হলো একটি ল্যাপটপের পাওয়ার সাপ্লাই 65 ওয়াট। এটি কিভাবে কাজ করে, তাছাড়া যদি আমরা এ ধরনের ল্যাপটপ চার্জার দেখতে পাচ্ছেন ছোট ছোট এসএমডি পার্টস রয়েছে এবং এই সাইডেও কিছু পার্টস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্কিট কিভাবে কাজ করে এবং এই ধরনের মোবাইল পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে, তারপরে আমরা যদি দেখে থাকি এ ধরনের বড় এসএমপিএস পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে, এক এক করে আমরা বিস্তারিত ভিডিও দেখব। তাছাড়া আরও কিছু সার্কিট দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে শুধু ট্রানজিস্টরের মাধ্যমে সার্কিট, এখানে কোনো পিডব্লিউএম আইসি নেই। তারপর এগুলো কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা একের পর এক ভিডিও দেখব। এছাড়া দেখতে পাচ্ছেন আরও একটা পাওয়ার সাপ্লাই। এবং এই পুরনো পাওয়ার সাপ্লাইগুলো কিভাবে কাজ করে পিডব্লিউএম আইসি ছাড়া, অথবা এখানে একটি নষ্ট এলইডি লাইটের সার্কিট রয়েছে, এটি পুড়ে গিয়েছে। এবং এই ধরনের এলইডি সার্কিটগুলো কিভাবে কাজ করে আমরা একের পর এক বিস্তারিত ভিডিও দেখব। আমরা আজকে প্রথমেই যেটি নিয়ে ভিডিও দেখব সেটি হলো 12 ভোল্টের এই এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি নিয়ে। আপনার 12 ভোল্ট এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের একটি সার্কিট ডায়াগ্রাম এঁকে নিয়েছি। আপনারা আমার হাতে এই যে 12 ভোল্ট এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, এটির সার্কিট ডায়াগ্রাম আমরা এখানে এঁকে নিয়েছি। এটি প্রথমেই আমরা সার্কিটের ইনপুট নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটের এখান থেকে এসি 220 ভোল্ট ইন হয়েছে, এখান থেকে লাইন, এরপর একটি ফিউজ হয়ে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ডায়োডের ইনপুটে চলে এসেছে এবং এখান থেকে নিউট্রালও ডায়োডের ইনপুটে চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4টি ডায়োড দ্বারা ব্রিজ রেকটিফায়ার তৈরি করা হয়েছে। এই প্রান্ত থেকে পজিটিভ এবং আমরা এই প্রান্ত থেকে নেগেটিভ পাবো। দেখতে পাচ্ছেন এর মাঝখানে একটি ক্যাপাসিটার রয়েছে, এটি হলো হাই ভোল্টের ডিসি ক্যাপাসিটার। আমরা যদি সার্কিটে দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটে সরাসরি এখান থেকে ইন হয়েছে, দেখতে পাচ্ছেন এটি হলো নিউট্রাল এবং এটি হলো লাইন। এরপরে কি হয়েছে, আমাদের এখানে একটি বেশি কয়েল ব্যবহার করা হয়েছে, এখান থেকে ফিউজের পরিবর্তে একটি ফিউজেবল রেজিস্টার ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ফিউজেবল রেজিস্টার, অর্থাৎ এখান থেকে লাইন হয়ে সরাসরি পাওয়ার এসে এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এই লাইন হয়ে সরাসরি সেই লাইনটি এখান থেকে এখানে চলে এসেছে, অর্থাৎ এই প্রান্ত থেকে আমাদের ফেজ ইনপুট হয়েছে এবং এখান থেকে আউটপুট হয়েছে এবং এখান থেকে নিউট্রাল ইনপুট হয়েছে এবং এখান থেকে আউটপুট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এসি 220 ভোল্টেজ রয়েছে। এই 220 ভোল্টেজ সরাসরি কি আমাদের ডায়োড ব্রিজ এখান থেকে এসি ভোল্টেজ ডিসি হয়ে এখানে চলে এসেছে এবং সেই ভোল্টেজটি সরাসরি এই ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টারিং হয়েছে। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডিসি ভোল্টেজটি তৈরি হয়েছে তার পজিটিভ প্রান্তটি সরাসরি এখান থেকে ট্রান্সফরমারের একটি প্রান্তে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ট্রান্সফরমারের একটি প্রান্তে চলে এসেছে এবং ট্রান্সফরমারের যে মাঝখানে একটি কয়েল রয়েছে এটি হলো প্রাইমারি কয়েল এবং এটি হলো সেকেন্ডারি কয়েল। যেহেতু এখানে আমাদের ডিসি উৎপন্ন হয়েছে, ডিসিতে আমরা জানি যে ডিসিতে ট্রান্সফরমার কাজ করে না, এজন্য একটি ফ্রিকোয়েন্সি দরকার। সাধারণত এসি ভোল্টেজে 220 ভোল্ট লাইনে 50 থেকে 60 হার্জের ফ্রিকোয়েন্সি থাকে, কিন্তু আমাদের এই চপারকে কাজ করার জন্য কিলো হার্জ, অর্থাৎ 10 কিলো হার্জ থেকে 100 কিলো হার্জ পর্যন্ত, অর্থাৎ 10 কিলো হার্জ থেকে 100 কিলো হার্জ পর্যন্ত এই লাইনটিকে অন অফ করা হয়। এর মাধ্যমে এখানে একটি ইনপুটে যে একটি অসিলেশন তৈরি হয়, ম্যাগনেট তৈরি হওয়ার মাধ্যমে আউটপুটে কি আমরা ভোল্টেজ পেয়ে থাকি এবং এই আউটপুট ভোল্টেজটি এই ডায়োডের মাধ্যমে ফিল্টার এসিকে ডিসি করে আউটপুটে এই ক্যাপাসিটার মাধ্যমে
সেই ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করা হয়। এবং এই ট্রান্সফরমার কিভাবে কাজ করে, একে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এজন্য ব্যবহার করা হয় এরকম ধরনের কন্ট্রোল আইসি। এই আইসি কিভাবে কাজ করে, এই আইসি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিকে 1203, অর্থাৎ 1203 মডেলের একটি 8 পিনের আইসি। এটি কিভাবে কাজ করে এটি সম্পর্কে এখন আমরা একের পর এক বিস্তারিত জানবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাওয়ার কি হয়েছে, সরাসরি এই 2 ক্যাপাসিটারে চলে এসেছে, অর্থাৎ এখানে সরাসরি 315 থেকে 330 ভোল্টের মতো তৈরি হয়। সেই ভোল্টেজটি কি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের এই প্রান্তটি হচ্ছে পজিটিভ এবং এই প্রান্তটি হচ্ছে নেগেটিভ। এখান থেকে দেখতে পাচ্ছেন পজিটিভ প্রান্তটি সরাসরি ট্রান্সফরমারের একটি পিনে চলে এসেছে এবং নেগেটিভ প্রান্তটি কি হয়েছে, আইসির মাধ্যমে আইসির 4 নম্বর পিনে, 3 এবং 4 নম্বর পিনে এসেছে। সেখান থেকে কি হয়েছে, অর্থাৎ এই আইসি কন্ট্রোলিংয়ের মাধ্যমে এখান থেকে আউটপুট দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটে এসি 232 ভোল্ট দিয়েছি। এখান থেকে একটি ফিউজেবল রেজিস্টার হয়ে এই প্রান্তে এসেছে এবং এখান থেকে কয়েল হয়ে এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমরা এখানেও এসি ভোল্টেজ দেখতে পাচ্ছি 232 ভোল্ট। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডায়োড রয়েছে। আমি যদি এই প্রান্তে দেখাই, আমাদের এখানে যে এই ডায়োডটি রয়েছে, এই ডায়োডটির মাধ্যমে ডিসি হয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ডিসি হয়েছে। আমি রেঞ্জটি চেঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিসি ভোল্টেজ কত, ডিসি 321 ভোল্ট তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটি সরাসরি এখান থেকে এই ক্যাপাসিটারের এই প্রান্তে চলে এসেছে, ডিসি 320 ভোল্ট। পাচ্ছেন এই ক্যাপাসিটার এই প্রান্ত পজিটিভ, অর্থাৎ এই প্রান্তটি হলো পজিটিভ এবং এই প্রান্তটি হলো অপর পাশে, এই প্রান্তটি হলো নেগেটিভ। এখানে এই প্রান্তটি হলো নেগেটিভ। এখানে ক্যাপাসিটারের সরাসরি পজিটিভ প্রান্তটি ট্রান্সফরমার কয়েলের একটি টার্মিনালে চলে এসেছে এবং নেগেটিভ প্রান্তটি কি হয়েছে, আইসির 4 নম্বর পিনে চলে গিয়েছে। আপনারা এখানে যদি দেখে থাকেন 8 নম্বর এবং 7 নম্বর পিন হলো আউটপুট, অর্থাৎ এখান থেকে সরাসরি পাওয়ারটি ট্রান্সফরমারের অপর একটি প্রান্তে চলে এসেছে। এবং 6 নম্বর পিনটি হলো এনসি, অর্থাৎ এখানে কিছুই নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 নম্বর পিনটা যদি আমরা দেখি, তাহলে আমাদের 6 নম্বর পিনটি কি এখানে খালি রয়েছে। এখানে 6 নম্বর পিনটি কি আমাদের খালি রয়েছে। এরপরে 5 নম্বর পিন হলো ফিডব্যাক, অর্থাৎ আমাদের আউটপুটে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা তার জন্য এখান থেকে যে অক্টো কাপলার দেখতে পাচ্ছেন, এই অক্টো কাপলারের মাধ্যমে সিগন্যাল দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন যে অক্টো কাপলার এর 3 নম্বর পিন থেকে 5 নম্বর পিনের সাথে ফিডব্যাকের সাথে কানেকশন হয়েছে। এবং এখানে যদি আমরা 4 নম্বর পিন দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসি 4 নম্বর পিনটাও কি এখানে 1 2 3 4 নম্বর পিন কি হয়েছে, আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্ট করা রয়েছে। এবং 2 নম্বর পিন হলো বিসিসি, ভোল্টেজ কালেক্টর, অর্থাৎ বিসিসি হলো এই আইসির কন্ট্রোল ভোল্টেজ। এই বিসিসির সাথে দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ডের সাথে একটি ক্যাপাসিটার সংযোগ করা রয়েছে। আমরা যদি সার্কিটে দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছেন বিসিসির সাথে একটি ক্যাপাসিটার গ্রাউন্ডের সাথে সংযোগ করা রয়েছে, বিসিসি এবং গ্রাউন্ডের সাথে, অর্থাৎ 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট এই রয়েছে। এখানে আমরা যদি 1 নম্বর পিন দেখি, আইসির 1 নম্বর পিন কি আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আইসির আমাদের গ্রাউন্ড সরাসরি এখান থেকে আমরা কানেকশন পেয়েছি, কিন্তু এই আইসির নেগেটিভ পেয়েছি, কিন্তু আমাদের পজিটিভ কোথা থেকে পাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমাদের সরাসরি ভোল্টেজ এসেছে, সেটা কিন্তু ট্রান্সফরমারের এই কয়েল হয়ে সরাসরি এই পিনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন যখন আমাদের এই আইসিটি বা সার্কিটটি কাজ করে, শুরুতেই কি হয়, আমাদের এখান থেকে ডায়োড ব্রিজ হয়ে ডিসি হওয়ার মাধ্যমে নেগেটিভটি সরাসরি এখান থেকে এখানে চলে এসেছে এবং পজিটিভ প্রান্তটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েল হয়ে এরপরে আমাদের এখানে চলে এসেছে। যখন আমাদের এই সার্কিটে এই ক্যাপাসিটারটি চার্জ হয়, তখন
এই আইসিটি কাজ করা শুরু করে এবং যখন কাজ করা শুরু করে এর ভিতরে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ট্রান্সফরমারের এই প্রান্তে পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে এবং এই নেগেটিভ পাওয়ার সাপ্লাইটি কী হয়, সুইচিংয়ের মাধ্যমে এই নেগেটিভ প্রান্ত থেকে এখান থেকে এখানে আসে। এটি দেখতে পাচ্ছেন যদি সরাসরি এখানে আসে, যেহেতু ট্রান্সফরমারের ভিতরের কয়েলের রেজিস্ট্যান্স খুবই কম, তাহলে কী হবে, ট্রান্সফরমারটি কয়েলটি পুড়ে যাবে, আইসিটি নষ্ট হয়ে যাবে। এজন্য কি হয়, এটি সেকেন্ডে অন অফ হয়। সেকেন্ডে এই আইসির পিন ডায়াগ্রাম অনুযায়ী 65 সেকেন্ডে 65,000 বার অন অফ হয়। আমরা যদি এটি প্র্যাকটিক্যালি দেখি তাহলে বুঝতে পারবো। এসি 220 ভোল্ট লাইনে আমরা জানি 50 থেকে 60 হার্জ ফ্রিকোয়েন্সি তৈরি হয়, কিন্তু এখানে 60 থেকে 65 কিলো হার্জ ফ্রিকোয়েন্সি তৈরি হয়। এটা আমরা এখন সরাসরি মিটারে মেপে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে এসি 232 ভোল্ট ইন করে নিয়েছি। এটি যদি আমরা ফ্রিকোয়েন্সি দেখি, দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত ফ্রিকোয়েন্সি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 50 হার্জ অর্থাৎ 50 হার্জ ফ্রিকোয়েন্সি রয়েছে। এখন যদি আমরা এই আইসির ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এই পজিটিভ প্রান্তটি সরাসরি এখান থেকে এখানে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ভোল্টেজটি চেক করে দেখি, আমাদের ডিসি ভোল্টেজ কত রয়েছে ক্যাপাসিটারে, এখানে হলো 321 ভোল্ট। দেখতে পাচ্ছেন এটি হলো পজিটিভ প্রান্ত এবং এটি হলো নেগেটিভ প্রান্ত। এই পজিটিভ প্রান্তটি সরাসরি ট্রান্সফরমার একটি কয়েলে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটি হলো ট্রান্সফরমার একটি কয়েল, সরাসরি কয়েলের এই প্রান্তে চলে এসেছে এবং অপর প্রান্তটি আইসির মাধ্যমে এখানে দেখেন এখান থেকে এখানে চলে এসেছে। এটি সেকেন্ডে কতবার অন অফ হয় সেটি আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি হার্স মুডে সেট করে নিয়েছি। এখন যদি দেখেন আমাদের 59 অর্থাৎ 59 থেকে 60 কিলো হার্স অর্থাৎ সেকেন্ডে 60,000 বার এটি অন অফ হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, যেহেতু আমাদের এটি ডিসি ছিল, ডিসি 320 ভোল্ট, যেহেতু আমাদের এটি ডিসি ভোল্টেজ ছিল 321 ভোল্ট, এটি কি হচ্ছে এই আইসির মাধ্যমে এখান থেকে এখানে আসছে কি সুইচিং হয়ে, অর্থাৎ এই ভোল্টেজটি সেকেন্ডে 60,000 থেকে 65,000 বার অন অফ হচ্ছে। এর মাধ্যমে কী হচ্ছে, এই কয়েলের ভিতরে আমাদের একটি ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে। এখানে একটি ম্যাগনেট যেরকম ট্রান্সফরমার কাজ করে সেরকম এই কয়েলের ভিতরেও একটি এরকম ধরনের ছোট ট্রান্সফরমার কাজ করে। আমরা ইনপুটে এসি 220 ভোল্ট দিলে আউটপুটে সেটি স্টেপ আপ বা স্টেপ ডাউন হিসাবে পেয়ে থাকি। এই কয়েলের সাথে কোনো কানেকশন করা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি ইনপুটে এই ট্রান্সফরমারে এসি 220 ভোল্ট দেই, আউটপুটে আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন হিসাবে ভোল্টেজ কম বেশি পেয়ে থাকি, কিন্তু এর ভিতরে কোনো ইলেকট্রিক্যালি কানেকশন থাকে না, ম্যাগনেটিক্যালি কানেকশন থাকে। এসএমপিএসের ভিতরেও সেম সিস্টেমেও কাজ করে, এসএমপিএসের ভিতরেও সেম একইভাবে কাজ করে। আমরা যদি বড় সার্কিট দেখে থাকি, এই ধরনের সার্কিটে আপনারা এখানে যে কন্ট্রোল আইসি দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোল আইসির মাধ্যমে সেকেন্ডে 100 কিলো হার্জ পর্যন্ত অন অফ করা হয়। এর মাধ্যমে এই রকম বড় ধরনের এসএমপিএস পাওয়ার সাপ্লাই কাজ করে। এরপরে যদি আমরা দেখি যে আমাদের আউটপুটে ভোল্টেজ ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, আমরা যে পরিমাণ ভোল্টেজ চাচ্ছি সেই পরিমাণ ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, সেজন্য আমাদের কি করণীয়, সেজন্য আমাদের একটি ফিডব্যাক সার্কিট প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিডব্যাক সার্কিটের জন্য আমরা একটি অক্টো কাপলার ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4টি হলো অক্টো কাপলারের পিন। এখানে আমাদের আউটপুটে যে ভোল্টেজটি তৈরি হচ্ছে এই ডায়োডের মাধ্যমে ডিসি হয়ে এই পজিটিভ প্রান্ত এখানে এসেছে এবং সরাসরি নেগেটিভ প্রান্তটি এখানে চলে এসেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি রয়েছে রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড হয়ে, রেজিস্টারের মাধ্যমে একটি এলইডি আপনারা এই সার্কিটে যে দেখতে পাচ্ছেন একটি এলইডি সেম একটি রেজিস্টার হয়ে সরাসরি এখানে চলে এসেছে। এখন এই আমাদের ফিডব্যাক সার্কিট কিভাবে কাজ করে, আমাদের আউটপুটে যে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটি কি করে, এখানে একটি এলইডি লাইট জ্বালানোর মাধ্যমে আমাদের এই অক্টো কাপলারের ইনপুট থেকে আউটপুটে একটি সিগন্যাল যায় আইসির ফিডব্যাক পিনে।
এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি জিনার ডায়োড ব্যবহার করা হয়েছে এবং এই প্রান্তে একটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। যদি প্র্যাকটিক্যালি দেখি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে 12.16 ভোল্ট হয়েছে এবং এই 12 ভোল্ট যদি সরাসরি আমাদের অক্টোকাপলারে চলে আসে, অক্টোকাপলারটি পুড়ে যাবে এবং আমাদের আউটপুটে কী পরিমাণ আমাদের ভোল্টেজ দরকার সেজন্য কি আমরা এখানে একটি জিনার ডায়োড ব্যবহার করেছি এবং এখানে একটি রেজিস্টার ব্যবহার করেছি। এখান থেকে কি হয় যে আমাদের আউটপুটে ভোল্টেজটি ঠিকমতো তৈরি হচ্ছে কিনা সেটি সরাসরি এই অক্টোকাপলারে সিগন্যাল আসে এবং এখান থেকে এখানে আমাদের ফিডব্যাক পিনে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের যেখানে আইসির একটি ফিডব্যাক পিন রয়েছে অক্টোকাপলারের, দেখতে পাচ্ছেন একটি পিন সরাসরি গ্রাউন্ডের সাথে চলে এসেছে, আরেকটি পিন আইসির 5 নম্বর পিন। আমাদের ফিডব্যাক পিন হলো আইসির 5 নম্বর, 1 2 3 4 5। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আইসির 5 নম্বরটি পিনটি হলো ফিডব্যাক, এখানে দেখতে পাচ্ছেন আইসির 5 নম্বর পিনটি হলো ফিডব্যাক। অর্থাৎ এই ফিডব্যাক পিন আমাদের সবসময় সিগন্যাল দিয়ে থাকে যে আমাদের আউটপুটে ভোল্টেজটি ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, আমাদের ভোল্টেজটি কম বা বেশি করতে হবে কিনা। এর জন্য কী হয়, আমাদের আইসিকে একটি সিগন্যাল দেয়। আইসি কী করে, সেই অনুযায়ী এখানে আমাদের ফ্রিকোয়েন্সির ডিউটি সাইকেলটি কমিয়ে এবং বাড়িয়ে দেয়। ডিউটি সাইকেল কি এবং আইসির ফ্রিকোয়েন্সি কীভাবে কাজ করে এ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখব। এবং দেখতে পাচ্ছেন এখানে 3টি পার্টস রয়েছে, আর সি ডি, অর্থাৎ রেজিস্টর, ক্যাপাসিটর এবং ডায়োড। এই 3টি পার্টসের কাজ কি এটি সম্পর্কে এখন আমরা জানব। আমরা জানি যে ট্রান্সফরমারের ভিতরে ভোল্টেজ সাপ্লাই দিলে এর ভিতরে একটি ফ্রিকোয়েন্সি তৈরি হয় অর্থাৎ ট্রান্সফরমারের ইনপুটে আমরা যখন এসি ভোল্টেজ দেই তখন কি হয়, এটা যখন অফ করে দেই এটি একটি ইন্ডাক্টরের মতো কাজ করে, এর একটি উল্টা ভোল্টেজ। অর্থাৎ আমরা যদি ট্রান্সফরমারে এই প্রান্তে পজিটিভ এবং এই প্রান্তে নেগেটিভ ভোল্টেজ দেই তখন কি হয়, আমাদের ট্রান্সফরমারটি কাজ করে এবং সেই ভোল্টেজটি যখন আমরা অফ করে দেই তখন এটির উল্টো হয়ে যায়, সরাসরি এখানে পজিটিভ ছিল এবং এখানে নেগেটিভ, তখন আমাদের কি হয়, এই প্রান্ত হয়ে যায় নেগেটিভ এবং এই প্রান্ত হয়ে যায় পজিটিভ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে সরাসরি কয়েল হয়ে আইসির ভিতরে একটি ভোল্টেজ এসেছে। এই ভোল্টেজটি যদি কি হয়, আমাদের এই প্রান্তে আরও বেশি পজিটিভ ভোল্টেজ চলে আসে তখন আমাদের এই আইসিটি নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে। তখন আমরা কি করি, এখানে একটি ডায়োড ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জানি ট্রান্সফরমারের ভিতর সবসময় কি হয়, এসি ভোল্টেজ তৈরি হয়। এই এসি ভোল্টেজটি কি হয়, এখান থেকে ডায়োড হয়ে ডিসি হয়ে এই ক্যাপাসিটারটিকে চার্জ করে এবং ক্যাপাসিটারটিকে চার্জ করার পরে এই রেজিস্টারটি কি করে, সেই চার্জটিকে আবার ডিসচার্জ করে দেয়। অর্থাৎ যখন আমাদের এখান থেকে এই পজিটিভ ভোল্টেজটি ডায়োড হয়ে এই ক্যাপাসিটারটিকে চার্জ করে এবং পরবর্তীতে এই রেজিস্টারটি কি হয়, আমাদের সেই ভোল্টেজটি ডিসচার্জ করে দেয় এবং পুনরায় যখন আমরা এখানে পজিটিভ সাপ্লাই দেই সরাসরি সেই পজিটিভ ভোল্টেজটি আইসির এখান থেকে এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি এই সার্কিটের সেরকম 3টি পার্টস রয়েছে, এটি হলো ডায়োড, এটি ক্যাপাসিটার এবং এটি হলো রেজিস্টার। এই সার্কিটটি আমাদের যদি ব্যবহার করা না হয় তাহলে আমাদের আইসিটি নষ্ট হয়ে যেতে পারে বা ট্রান্সফরমারটি পুড়ে যেতে পারে, তাই সেফটির জন্য আমাদের এই আরসিডি সার্কিট ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এখানে যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা আরেকবার দেখে নেই। এটি হলো ইনপুট সেকশন, এসি ইনপুট সেকশন, এটি হলো আরসিডি সেকশন, এটি হলো ট্রান্সফরমার, এটি হলো আইসি সুইচিং সিস্টেম অর্থাৎ কন্ট্রোলিং আইসি এবং এটি দেখতে পাচ্ছেন এটি হলো ফিডব্যাক এবং এটি হলো আউটপুট। এই সার্কিটটি কিভাবে কাজ করে এবং কোনখানে কত ভোল্টেজ উৎপন্ন হয় আমরা এখন এক এক করে সব কিছু মেপে দেখব। ইনপুট ভোল্টেজ 234 এসি, এখানে দেখতে পাচ্ছেন ইনপুট 234, এখানে 234, ডায়োড হয়ে 322 ভোল্ট ডিসি হয়েছে, এখান পর্যন্ত 322 ভোল্ট ডিসি এসেছে, দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত 322 ভোল্ট এবং এখানে সুইচিং হচ্ছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুইচিং ফ্রিকোয়েন্সি কত,
59 থেকে 60 কিলোহার্টজ পর্যন্ত ডিসিতে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 1.14 ভোল্ট এবং এই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন কত ভোল্টেজ আছে। এই প্রান্তে 1.141 ভোল্ট এবং জেনারেটরের ভিতর কত ভোল্টেজ ড্রপ হচ্ছে দেখতে পাচ্ছেন 11.11 ভোল্ট, অর্থাৎ 11.10 ভোল্ট জেনারেটরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। জেনারেটরের ভিতরে 11.11 ভোল্ট ড্রপ হচ্ছে এবং এই রেজিস্টারের ভিতরে কত ভোল্ট ড্রপ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খুবই সামান্য মিলিভোল্ট ড্রপ হচ্ছে। এবং এই রেজিস্টার অর্থাৎ এলইডি, যেহেতু আমাদের এটি 12 ভোল্ট, এলইডির ভিতর দেখতে পাচ্ছেন রেজিস্টারটির ভিতরে কত ভোল্ট ড্রপ হচ্ছে 10.26 ভোল্ট, 10.26 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছেন এলইডিটি আমাদের 1.900 ভোল্টে চলতেছে এবং এখানে দুটি ক্যাপাসিটার রয়েছে। এই দুটি ক্যাপাসিটার হলো ফিল্টারিং ক্যাপাসিটার। এবং আমরা যে আরসিডি সার্কিটটি নিয়ে বলছিলাম, এই আরসিডি সার্কিট দেখতে পাচ্ছেন আমাদের এই রেজিস্টার, এটি হলো ক্যাপাসিটার 2 টার্মিনাল এবং এটি হলো রেজিস্টারের 2 টার্মিনাল, অর্থাৎ রেজিস্টার এবং ক্যাপাসিটারটি প্যারালালে রয়েছে। এই রেজিস্টার এবং ক্যাপাসিটারের ভিতরে কত ভোল্ট ড্রপ হচ্ছে দেখতে পাচ্ছেন 41.3 ভোল্ট ড্রপ হচ্ছে, অর্থাৎ রেজিস্টার এবং ক্যাপাসিটারের মধ্যে 41.3 ভোল্ট ড্রপ হচ্ছে। এবং আমাদের আউটপুটে আমরা 12.17 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ 12.16 ভোল্টের মতো পাচ্ছি। তাহলে আমাদের যদি এই সার্কিট কোনো পার্টস নষ্ট হয়ে যায় তখন আমরা স্টেপ বাই স্টেপ চেক করে বুঝতে পারবো। প্রথম অবস্থায় এই ফিউজেবল রেজিস্টারটি পুড়ে যেতে পারে, চোখ কলটি নষ্ট হতে পারে, এরপরে ডায়োডটি নষ্ট হতে পারে, ভিসিসি ক্যাপাসিটারটি নষ্ট হতে পারে, এরপর আরসিডি সার্কিটটি নষ্ট হতে পারে বা ফিল্টার ক্যাপাসিটারটিও খারাপ থাকতে পারে, এরপরে আইসিটি নষ্ট হতে পারে, অথবা এই ফিডব্যাক অক্টোকাপলারের পরে এখানে যে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এটা কি ফিল্টারিং করার জন্য, পিউরিফাই করার জন্য একটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়, এটি নষ্ট হতে পারে বা অক্টোকাপলারটি নষ্ট হতে পারে, অথবা ডায়োডটি নষ্ট হতে পারে, অথবা এই রেজিস্টার বা এই ডায়োডটি নষ্ট হতে পারে। এবং অনেক সময় দেখা যায় আউটপুটের এই ফিল্টারিং ক্যাপাসিটারগুলো অতিরিক্ত লোডের জন্য নষ্ট হয়ে যায় এবং যদি এই রেজিস্টারটি নষ্ট হয় তাহলে এই এলইডি লাইটটি জ্বলবে না এবং ট্রান্সফরমারটি নষ্ট হলে আমাদের এই সার্কিটটি কাজ করবে না। তাহলে আমাদের এই সার্কিটটি স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। প্রথমে ইনপুট পাওয়ার সেকশন ঠিক আছে কিনা, ডিসি হচ্ছে কিনা, আউটপুট ফিল্টার ক্যাপাসিটার ভোল্টেজ পাচ্ছে কিনা, এরপরে আইসিতে ভিসিসি ভোল্টেজ পাচ্ছে কিনা। আমাদের দেখতে পাচ্ছেন যে ভিসিসি ভোল্টেজ আমাদের 4 ভোল্টের কাছাকাছি রয়েছে। আমরা ভিসিসি ভোল্টেজটা যদি আবার চেক করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিসিসি ভোল্টেজ কত রয়েছে, 4.60 ভোল্ট, অর্থাৎ আমাদের এই ভিসিসি ভোল্টেজ পাচ্ছে কিনা। এই ভিসিসি ভোল্টেজ ক্যাপাসিটারটি মূলত এই আইসিটিকে পরিচালনা করে থাকে। এভাবে এই সার্কিটটি সাধারণত সিসি ক্যাপ। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কমেন্টস থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন, আমি কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের পর ভিডিও দেখতে চান বা এই সম্পর্কে আরও বিস্তারিত যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্টস করেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।